আমি আমার পাড়ার পুলিশ ফাঁড়িতে কমপ্লেইন করলেই যেন আমার সমস্যার সমাধান হয়ে যায়। আমার ছেলে যেন আমার ঘরে ফিরে আসে, আমার পুলিশ ফাঁড়ির এসআইয়ের সাথে কথা বললেই। রাষ্ট্রটা হচ্ছে একদম হলে টপ লেভেল থেকে যা হাঁটবে, টপ লেভেল না হাঁটলে হাঁটবে না। টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে নিপীড়ন করতে থাকবে, টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে এখানে পাত্তাই দেবে না মানুষকে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ এবং মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপে শান্তা শার্লিন। আজ আমাদের স্টুডিওতে আমার সাথে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার সাথে রয়েছেন ডক্টর সাজিদুল হক রুবেল, সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং রয়েছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য, বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে করা আলাপে। শুরুতে এস.এম. জাহাঙ্গীর হোসেন, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের সোয়া 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়েছে। আমরা সবাই এই ঘটনা সম্পর্কে অবগত। আফফান, যে কিশোরটি অপহৃত হয়েছিল, তার বয়স 13 থেকে 14 বছর। আফফানের বাবা খন্দকার শামীম তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী। তিনি তথ্য মন্ত্রণালয় এবং যে কোনো মন্ত্রণালয়ে কাজ করার কারণে হোক, যে কোনো কারণে হোক, তিনি যেতে পারছেন, যেহেতু তিনি ওখানে কাজ করছেন। তিনি পেরেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকতে, প্রোটোকল ভেঙে তার কাছে গিয়ে কথা জিজ্ঞেস করতে বা তার অভিযোগটা তুলে ধরতে, ছেলের কথা বলতে। সবার সেই সুযোগ নেই। আফফানের মতো আরও যারা অপহৃত হয় তারা কি করবে? তারা কিভাবে যাবে প্রধানমন্ত্রী পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকে আপনাদের এখানে ডেকেছেন। তা আমি আপনার কথা ধরে বলতে চাই, দেখেন, আমাদের বিএনপির চেয়ারম্যান, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই 17 বছর দেশে ছিলেন না, কিন্তু 17 বছরের দেশের প্রতিটা আনাচে কানাচে কোথায় কি হয়েছে সেটা কিন্তু তিনি খবর রেখেছেন। এবং আপনারা অতীতের দিকে তাকালে দেখতে পারবেন যে ছোট্ট একটা ঘটনা হয়তো ময়মনসিংহ হয়েছে বা রাজশাহীতে হয়েছে, সাথে সাথে সেখানে কিন্তু আমাদেরকে উনি পাঠিয়েছেন সেটা খবর নেওয়ার জন্য, সেটার পক্ষে কাজ করার জন্য। যদি কেউ অভাবগ্রস্ত হয় তাকে সেখানে অভাব কীভাবে পূর্ণতা আসে সেই জন্য, পাশাপাশি কেউ যদি এই ধরনের বিভিন্ন রকমের জিজ্ঞাসার শিকার হয় তার পাশে দাঁড়ানোর জন্য লোকাল নেতৃবৃন্দকে পাঠিয়েছেন, ঢাকা থেকে টিম পাঠিয়েছেন। তিনি কিন্তু সবসময় এই খবরগুলো রাখেন। আপনি যেটা বললেন, আফফানের বাবা যেহেতু তথ্য মন্ত্রণালয়ে চাকরি করে সেই জন্য সেখানে সে ঢুকে গেছে। শুধু এটা না, আমাদের জিয়াউর রহমান সাহেবের মাজারে যেদিন তিনি গেলেন সেদিন এক ভদ্রমহিলা ওখানে চা বিক্রি করে, যখন অতিরিক্ত নেতাকর্মী হয়ে গিয়েছে বা সাধারণ মানুষ হয়ে গিয়েছে তখন ওখানে একটা লাঠিপেটা করেছিল পুলিশ বা আর্মি। সেখানে একজন ভদ্রমহিলার একটা ফ্লাক্স ভেঙে গিয়েছিল, উনি চা বিক্রি করতেন। পরবর্তীতে তিনি যখন খবর পেয়েছেন যে সেই ফ্লাক্সটা ভেঙে গেছে, তিনি কিন্তু সেখানে তাকে সাথে সাথে সেখানে ব্যবস্থা নিয়েছেন, সেই ফ্লাক্সটা সে কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ একটা দেশের প্রধানমন্ত্রী তিনি সব ব্যাপারে খবর রাখেন। আপনাকে যেতে হবে না, তিনি খবর নেবেন এবং তিনি খবর রাখেন। এটা কিন্তু তার চরিত্র। এটা কার? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটাই চরিত্র। আমি দীর্ঘদিন তাকে চিনি, জানি, এই দেশবাসী দীর্ঘদিন তাকে চিনে জানে। এবং যে ঘটনাটির কথা বলছেন সেদিন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন, যে ফ্লাস্ক ভাঙার ঘটনাটির কথা আপনি মাত্র বললেন। হ্যাঁ, ওখানে উনি যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাননি, কিন্তু ঘটনাটি তো ঘটেছে। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বললাম যে এইভাবে উনি কিন্তু প্রতিটা জায়গা প্রতিটা মুহূর্তে নিজেকে অ্যাড্রেস করেন যে কোথায় কী করতে হবে। এবং আমাদেরকে, আমরা যারা কর্মী হিসাবে আমরা আছি, আমরা দল করি, আমরা যে পর্যায়ে থাকি, ধরেন উত্তরাতে একটা কিন্তু সমস্যা, আমরা এই ধরনের ঘটনা কিন্তু আজ নতুন শুনছি না। আমি এই সরকারের কথা বলছি না, সবসময় আমরা দেখি যে সরকার প্রধান পর্যন্ত খবর যাওয়া তো দূরের কথা, আমাদেরকে অনেক সময় ওসি পর্যন্ত যেতেই বা পুলিশ পর্যন্ত, আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের কাছে অভিযোগ নেয়ার জন্য অনেক তদবির করতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। তো এই ঘটনাটি যেরকম হঠাৎ করে আমরা দেখলাম যে খুব সুন্দরভাবে তার বাবা অপহৃত ছেলেকে পেয়ে গেল, এই ঘটনাটা আমরা নিঃসন্দেহে খুবই খুশি, সবাই, দেশের জনগণও খুব বেশ খুশি এই ধরনের রেজাল্টের কারণে। কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে যে দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন ঝামেলার কারণে, সাধারণ জনগণ কি প্রতিকার করবে, মানে কিভাবে আসলে ব্যবস্থা গ্রহণ করবে? আমার প্রশ্নটা হচ্ছে, মানুষের প্রোটোকল ভাঙার তো আসলে সুযোগ নেই, সেক্ষেত্রে প্রোটোকল না ভেঙে চেইন অফ কমান্ডের মাধ্যমে কিভাবে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে? এটা হলো আন্তরিকতা। একটা দেশের প্রধানমন্ত্রী যখন একটা বক্তব্য দেন সেই বক্তব্যটা কিন্তু সবাই ফলো করে। ধরেন
আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে উনি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনাটা সেভাবে ফলো করা উচিত বা করে। এখন উনি কি করতে চান সেটাও কিন্তু দেখেন। এই যে ঘটনাটা ঘটলো, এই আন্তরিকতাটা যদি না দেখাতো, এই আন্তরিকতা যদি না থাকতো, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতো তাদের নিয়ম অনুযায়ী, তাদের সময়, তারা সেইভাবে সময় বের করতো, তারপরে একটা টিম যেত, টিম এসে রিপোর্ট দিত, রিপোর্টের পরে সেই সমস্ত কাজগুলো হতো। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে যে কোনো কাজে প্রধানমন্ত্রী যখন একটা নির্দেশনা দেয়, সেটা যে ব্যক্তিটা পায় বা যে যত তাড়াহুড়া বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কাজটা করতে চায় বা করে, আপনি আমি হয়তো সেরকম নির্দেশনা দিলে করবে না, এটা ঠিক। কিন্তু প্রধানমন্ত্রী যদি সবসময় সচেতন থাকে, প্রতিটা জিনিস নিয়ে সে তার কনসার্ন থাকে, তাহলে তো আমরা সেই প্রতিকারটা পাবো। আপনি দেখেন, আপনি যে কথা বলেন অতীতেও এরকম হয়েছে। আমি বলতেছি না যে বাংলাদেশে 20 কোটি মানুষ সবসময় এরকম তড়িৎ গতিতে খবর নিতে পারবে, এটা ঠিক না। কিন্তু খবরটা যখন তার কাছে পৌঁছায়, এবং প্রধানমন্ত্রী একজন মানুষের পক্ষে এত দিকের খবর রাখাও হয়তো সবসময় সম্ভব না, কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তারা যেন কাজটা সঠিকভাবে করতে পারেন। এই যে ডিসি মাসুদকে তিনি ফোন দিয়েছেন এবং সাথে সাথে কাজটা হয়ে গেছে, ঠিক আছে, আমরা দেখলাম সেটা। কিন্তু এই ডিসি মাসুদের কাছে যে যাবে বা তার অধীনস্থ যাদের কাছে আমরা অভিযোগ নিয়ে যাব, সেই তাদের কাছে গেলে জিনিসগুলো ডিলে কেন হয়? আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে। কোনটা জনগুরুত্বপূর্ণ, কোনটা কতটুকু গুরুত্ব দিবে, সেই জিনিসটা বোঝা উচিত। ধরেন এই আফান অপহরণ হয়েছে, ওর একটা প্রাণনাশের ক্ষতিও হতে পারতো, তো যার কারণে এটাকে গুরুত্ব বেশি দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে সেটা অ্যাকশনে গিয়েছে। তো এরকম আপনি ডিসি মাসুদের কথা বললেন, ডিসি, হ্যাঁ, একটা ডিসি পর্যন্ত যেতে অনেক টাইম লাগে। কি কারণে? কারণ ডিসি তো সরাসরি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী, এরা হলো উপরের লেভেলের অফিসার। এখানে আপনার ওসি আছে, তারপরে ওসির অধীনস্থ যেসব সাব ইন্সপেক্টর আছে, ওই লেভেল ধরে কিন্তু আমরা থানা লেভেল হয়ে কিন্তু আমরা ডিসি পর্যন্ত যাই। কারণ ডিসি পর্যন্ত কিন্তু সরাসরি যায় না, ডিসি কিন্তু সরাসরি অভিযোগ নেয় না, অভিযোগটা দেয় হলো থানায়, থানা থেকে ডিসি পর্যন্ত যায়। এখন আপনি সেই ওসি যদি মনে করে যে না এটা জনগুরুত্বপূর্ণ এবং এটা সবচেয়ে গুরুত্ব দেওয়া দেখা উচিত, তাহলে সাথে সাথে সে ওয়্যারলেস মেসেজ করে সিনিয়র অফিসারকে, আদারওয়াইজ সে ফোনে বলে যে স্যার এটা নিয়ে আমাদের এই ডিসিশনে যাওয়া উচিত। এখন যে অফিসার যে ডিসিশন দিবে তাকে বিবেচনা রাখতে হবে আমাকে কোন ডিসিশনটা কীভাবে দিতে হবে, কত তড়িৎ গতিতে দিতে হবে। এখন এই যে আমি যেটা বললাম যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং যেটা নিয়ে তিনি কাজ করেছেন, তো স্বাভাবিক কারণে উনি দেখেছেন যে এখন যদি উনি এটাকে হস্তক্ষেপ না করে তাহলে হয়তো এটা দেরি হয়ে যেতে পারে। যদি দেরি হয়, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা আপনারা জানেন, তারা কাজ করে, কিন্তু কিছু কাজ যখনই নির্দেশনা পায় তড়িৎ গতিতে করে, আর কিছু কাজ তারা নির্দেশনা যদি না পায় সেভাবে তারা তাদের মতো করে। তবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করে, কারণ একটা জায়গায় যদি আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে, জবাবদিহিতা কিন্তু তাকেই করতে হয়, তাকেই করতে হবে। জি, ধন্যবাদ এস এম জাহাঙ্গীর হোসেন। আবার আসবো আপনার কাছে। ডক্টর সাজিদুল হক রুবেল, যেমনটা তিনি বলছিলেন যে নির্দেশনা পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তড়িৎ গতিতে কাজ করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা থাকেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, অভিযোগ পাওয়ার পরও অনেক সময় তারা এই উদাহরণটার মতো, এই অপহরণের ঘটনাটির মতো করে তারা তড়িৎ গতিতে কাজ করতে পারেন না। এটা কেন হয় বলে আপনার মনে হয়? আসলে এই ঘটনাটা দেখে আমাদের রাষ্ট্রের চরিত্রটা বোঝা যায় আর কি। একই পুলিশ বাহিনী, একই আইন শৃঙ্খলা বাহিনী, একজন যায় যদি তার থানাতে বা পুলিশ ফাঁড়িতে গিয়ে কমপ্লেইন করে যে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, বা আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, বা আমাকে মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে, তখন কিন্তু এই একই পুলিশ বাহিনী নানান রকম ঘোর পেচের মধ্যে ফালিয়ে, এটা হয়তো তাকে পাত্তাই দিবে না, বা এফআইআর লেখলো কি লেখলো না, নানাভাবে তাকে ঘুরতে হবে এবং এত দ্রুত গতিতে কোনো কাজ হবে না। কিন্তু যখন রাষ্ট্রের একদম প্রধান বা সরকার প্রধান তাকে বলবে, তখন মুহূর্তের মধ্যে সব ঘটনা ঘটে যাবে এবং সবাই আমরা প্রচার মাধ্যমে দেখব, মিডিয়াতে দেখব, আমরা হাততালি দেব এবং আমরা একই সাথে একটা মহিমা ব্যক্তি বন্দনায়ও ভেসে যাব আর কি। আমার নেতা বা আমার নেত্রী, এটা আগেও দেখেছি যে শেখ হাসিনা হস্তক্ষেপ করলে কাজ হয়ে যায়, আর অন্য আর কোনো টায়ারে প্রশাসন বলেন বা তাদের দলের বলেন বা গিয়ে আমলাতন্ত্রের বলেন, কোনো টায়ারেই কোনো কাজ হয় না, ওনার কাজ পৌঁছে যেতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে আর কি। তো এরকম প্র্যাকটিসে যেন আমরা আবার ফিরে না যাই এবং এমন প্র্যাকটিস যেন আমাদের শুরু না হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে যেটা করা দরকার, যেটা করতে হবে আমার মনে হয়, যে এটা আমাকে বলতে হলো কেন? আমি ধরেন দলের প্রধান বা আমি ধরেন প্রধানমন্ত্রী, আমি বললে পরে এটা হলো কেন, আমার কাজ পর্যন্ত আসতে হলো কেন? এই জন্য তাকে আগে ধরতে হবে যে তাহলে এই সিস্টেমটাই গণমুখী না,
এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, সিস্টেমটার মধ্যে কোনো জবাবদিহিতা নাই। দুর্বলতা মনে করেন আপনি এটাকে রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা মনে করেন? অবশ্যই রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা না, আমার রাষ্ট্রের চেহারাটাই এরকম। রাষ্ট্রটাই হচ্ছে যেন জনগণের সাথে, মানে জনগণ বান্ধব রাষ্ট্র না, ঠিক আছে? রাষ্ট্রটা হচ্ছে একদম হলে টপ লেভেল থেকে যা হাঁটবে, টপ লেভেল না হাঁটলে হাঁটবে না। টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে নিপীড়ন করতে থাকবে, টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে এখানে পাত্তাই দেবে না মানুষকে। মানুষ যায় হচ্ছে গিয়ে আদালতে যাবে, মানুষ যায় থানায় যাবে, মানুষ যাবে হচ্ছে গিয়ে ট্রিপল লাইনে ফোন করবে, বা মানুষ পাত্তা পাবে না। তখন মানুষের এই থাকতে হবে, বিএনপি নেতাকে খুঁজতে হবে, হ্যাঁ, সরকারি নেতাকে খুঁজতে হবে, মন্ত্রীকে খুঁজতে হবে, মিনিমাম হচ্ছে জাহাঙ্গীর ভাই এমপিকে খুঁজতে হবে, কিংবা কাউন্সিলর যদি হয় নির্বাচন কয়েকদিন পরে কাউন্সিলরকে খুঁজতে হবে, ইউনিয়ন পরিষদের নেতাকে খুঁজতে হবে, খুঁজে টুজে তাদের বদন্যতাতে সমস্যার সমাধান হতে হবে। তার হাত থেকে চাঁদাবাজ থেকে বাঁচবে, তাদের মাধ্যমে তারা হচ্ছে ছিনতাইকারীদের কাছ থেকে বাঁচবে, তাদের মাধ্যমে তারা অপহরণকারীদের হাতে বাঁচবে। বিষয়টা তা হওয়ার কথা নয়। বিষয়টা হচ্ছে আমার হলো যে আমার সেই পুলিশ, আমার যে থানা, আমার সেই পুরো সিস্টেম, সেই সিস্টেমটা ঐতিহাসিকভাবে গত 1.5 বছর আগে বা নানান রকম ঘটনাবলীর মাধ্যমে সিস্টেমটা আগে করাপ্ট হয়েছে, পরে হয়েছে কোলাপস। এই করাপ্টেড এবং কোলাপসড এই সিস্টেমটাকে খুব দ্রুত রিফর্ম করতে হবে বিএনপিকে। রিফর্ম করতে হবে যেন আমার তারেক জিয়ার কাছে যেতে হবে না, আমার প্রধানমন্ত্রী বা এমপির কাছে যেতে হবে না, আমি আমার পাড়ার পুলিশ ফাঁড়িতে কমপ্লেন করলেই যেন আমার সমস্যার সমাধান হয়ে যায়, আমার ছেলে যেন আমার ঘরে ফিরে আসে আমার পুলিশ ফাঁড়ির এসআইয়ের সাথে কথা বললেই। কারণ মানুষের দৌড় তো এই পর্যন্তই। ডক্টর সাজিদুল হক রুবেল, আবারও আসবো আপনার কাছে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন আলোচনা শুনছিলেন, আপনি এই বিষয়ে কিছু যোগ করতে চান কিনা, যে আমাদের আসলে কেন পুলিশ পর্যন্ত গেলে কাজ কেন হয় না? আমরা কেন এই যে আমরা যারা কর্মজীবী মানুষ, যারা সারাদিন কাজ করে খেটে খাই, তারা যখন একটা অসুবিধায় পড়ে সবার প্রথমে আসলে থানায় যাবে, পুলিশের কাছে যে সাহায্য চাইবে, সবার তো আসলে পরিচিত মানুষ থাকে না, উপরের দিকের লোক থাকে না, তখন তারা অসহায় হয়ে পড়ে। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? অবশ্যই, আমি তো দুজনের আলোচনা শুনলাম। সেটা হচ্ছে যে এটা আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত যে আপনি যখন থানায় যাবেন বা কোনো অভিযোগ দিবেন আপনি ওই সার্ভিসটা পাবেন, কিন্তু দুঃখজনকভাবে সেটা হয় না আসলে। এবং দুটো আলোচনায় গুরুত্বপূর্ণ, একদিকে যেমন প্রধানমন্ত্রীর কথা জাহাঙ্গীর ভাই বললেন, আবার রুবেল ভাই যেমন বললেন যে সার্ভিসটা তো মানুষের কাছে নিতে হবে। হিস্ট্রিতে না গেলে আসলে সেবাধর্মী একটা পুলিশ আমাদের সবসময় আকাঙ্ক্ষার মধ্যে ছিল, এবং থানাতে কি হয়, পুলিশরা কি করছে, এটা আমরা দীর্ঘদিন দেখেছি। কিন্তু একটা জিনিস বোধহয় ঠিক, যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা যে পরিবর্তনের ধারা আমরা আশা করেছিলাম, সেটা পুলিশ বাহিনীর ঠিক মনোবলের কারণে সম্ভব হয়ে ওঠেনি, এবং সরকারও যেটা ছিল, রাজনৈতিক সরকার ছিল না, সেটাও একটা দুর্বলতা। কিন্তু আমরা আশা করব, যেটা আমি পজিটিভলি যে ইনসিডেন্স থেকে দেখি, যে এই আগেও দেখা যেত এরকম পুলিশ আমি বা বলতে চাই সেটা হচ্ছে বাহিনীর সদস্যরা এমনই করতেন। একটা ম্যাচ আমি যে জায়গায় যেতে চাই, ওই ডিবেটে যেতে চাই না, আমি যে জায়গাটা যেতে চাই, যে 15 মিনিট 20 মিনিট বা কত এক্স্যাক্টলি টাইমটা ভুলে গেলাম, 1-1.5 ঘন্টায় বোধহয় কতক্ষণে উদ্ধার হয়েছে, 1.5 ঘন্টার মতো সময়। আমরা দেখতে চাই পুলিশ এরকম আচরণ করে এবং সেটা করতে পারে। এটা নতুন শুরুর দিকে আমরা গেছি। আমি প্রধানমন্ত্রীর ওই পার্টটাকে দূরেই রাখতে চাই, যে কোনো না কোনো ফর্মে পুলিশ 1.5 ঘন্টার মধ্যে এটাকে উদ্ধার করেছে। আমি বরং দেখতে চাই যে এটা এক্সাম্পল, যে নতুন বাংলাদেশের এক্সাম্পলটা এরকম হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা বারবারই এই নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি, তখন তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা মানদণ্ড তৈরি করতে চান, এবং তার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বা প্রতিষ্ঠানগুলোকে ওনারা দেখতে চান। এখানে কিন্তু যেভাবে আপনি দেখেন, সেই জায়গাটার একটা ভালো শুরু আমি দেখি, যে একটা জবাবদিহিতার জায়গা শুরু হয়েছে। আমি দুটো পয়েন্ট যোগ করি। আর এই যে বললেন যে জনগণ যেতে পারবে কি না পারবে, একটা ঘটনায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলো, রুবেল ভাই একদম ঠিক বলেছেন, যে আমরা দেখতে চাই না যে বস্তিতে কোনো ঘটনা ঘটলো, গুলশানে ঘটলো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলো, একই ধরনের অ্যাকশন দেখতে চাই। তারপরে একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন যে এই গোটা প্রক্রিয়া একটু যদি পেছনে ফেরেন, আপনি কিছু কিছু পরিবর্তন আমরা দেখছি। একটু রুবেল ভাই যদি বলছেন ব্যক্তি বন্দনা, কিন্তু সঠিক বন্দনাটা আসলে করতে হবে। আমাদের নির্বাচনী প্রচারণা যদি খেয়াল করেন, তারেক রহমান আপনি যে স্টেজে লোক ডেকে আনা, সমস্যা শোনা, বা পুরো ওনার প্রচার যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে 21 দিন 22 দিনের সময়ের মধ্যে পুরোটা অনেক নতুন কিছু আমরা দেখেছি। উনি আসার পর থেকেও পরিবর্তনগুলো দেখছি।
দিস ইজ গুড, বাট যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এটা ট্রান্সফর্ম হচ্ছে, এটা জাহাঙ্গীর ভাইয়ের মধ্যে ট্রান্সফর্ম হবে, এটা পুলিশের মধ্যে ট্রান্সফর্ম হবে, এটা সচিবালয়ের ট্রান্সফর্ম হবে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। সো আমি মনে করি এটা গুড এক্সাম্পল। কিন্তু এখন যেটা দরকার যে এই যে ওনার যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বা যেটা করে দেখাচ্ছেন উনি, সেটা দলের নেতাকর্মী এবং এখন যেহেতু উনি প্রধানমন্ত্রী, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একইভাবে ট্রান্সফর্ম হবে, তাহলে এটা সাস্টেইনেবল এক্সাম্পল হবে। কিন্তু এটা আমি বলতে চাই যে এটা একটা ভালো ইনিশিয়েটিভ, নিঃসন্দেহে এটা এবং একটা ভালো এটা যেন আর initiative, এটা যেন সবাই এমন তাই হয় যে কোনো বলছে। অপহরণের ক্ষেত্রে অথবা সবগুলোর ক্ষেত্রে আমরা সম্ভব এটা নাও, দেখে কিন্তু আসলে দেখতে স্ট্যান্ডার্ড চাই। হিসেবে ধরে নিয়েছি। আমরা এখন আশা করছি যে আশা কোনো এই করছি ধরনের ঘটনা এই- ঘটলে এই- যেন 1 ঘন্টাতে এবং পুলিশকে আমরা সেই জবাবদিহিতার মধ্যে কিশোর আনতে বা চাই। কিশোরীকে খুঁজে দেখতে পাওয়া চাই, যায়, দেখতে চাই। এমন আশাবাদ রাখছি। এস এম জাহাঙ্গীর হোসেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় আজকে যে ঘটনাটি ঘটল, বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়েছেন। উভয় পক্ষের নেতাকর্মীদের সাথে কথা বলে গণমাধ্যম, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এবং তার দলীয় লোকজন নিয়ে প্রকল্প বাজার এলাকায় গেলে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা একত্র হয়ে তার গাড়ি বহরে হামলা করেছেন। তো এই যে স্বতন্ত্র এমপিদের আমরা দেখলাম শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধা পেয়েছেন তারা, এখন আবার এনসিপির এমপি তিনি তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। তো এই শুরুতেই ক্ষমতা নেয়ার পরপরই বিএনপির ওপর যে অভিযোগগুলো আসছে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারা বা স্বাধীনভাবে একটা কার্যক্রম পরিচালনা করা, সেগুলো করতে পারছেন না নেতাকর্মীরা, এই অভিযোগগুলো কেন আসছে? আচ্ছা, এটা কোনোভাবেই কাম্য না। এটা এখন ওখানে কি হয়েছে ব্যক্তিগতভাবে আমি জানি না, বা আমি খোঁজখবরও নেইনি যে এখন ওখানে হাতিয়ায় কি হয়েছে। তবে আমি মনে করি সারা দেশে দেখেন এই যে একটা নির্বাচন গেল, সেই নির্বাচনে বাংলাদেশের মতো জায়গায় যেখানে 20 কোটি মানুষের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আপনি দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু অ্যাক্টিভ ছিল আর সাধারণ মানুষ কতটুকু অ্যাক্টিভ ছিল। এখানে কিন্তু বিএনপির মতো একটা বড় দল চেয়েছে যে সুষ্ঠু নির্বাচন হোক, এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে কার্যক্রমগুলো নেওয়া দায়িত্বগুলো বিএনপির নেওয়া দরকার, সেটা কিন্তু বিএনপির নেতাকর্মী নিয়েছে, এবং যার কারণে আমি মনে করি একটি সফল নির্বাচন হয়েছে। আমি যদি আমার এলাকার কথা বলি, ঢাকা 18 কথা বলি, আমি একটু আগে আমরা কথা বলতেছিলাম যে ঢাকা 18-তে যে নির্বাচন হয়েছে, আমার সাথে মানে জোটের প্রার্থী ছিল এনসিপি। আমি কিন্তু আমার নিজের মিটিংয়ে আমি এনসিপির নেতাকে ডেকে এনে আমি বক্তব্য দিয়েছি, এবং এই যে আমরা 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণা করেছি, প্রতিটা জায়গায় যখন ওদের সাথে দেখা হয়েছে, আমাদের 10 জন প্রার্থী ছিল, প্রতিটা প্রার্থীর সাথে আমি কথা বলেছি, যখন যেভাবে আমি পেরেছি তাদেরকে সহযোগিতা করেছি। যেহেতু আমি বড় দল, আমার দায়িত্ব অনেক বেশি। এই যে পুলিশের কথা আপনারা বললেন, আমি কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন, আমি সেদিন এই কথাটা বলেছি, আমি একটা দিনের জন্য আমি কোনো পুলিশকে ফোন দিইনি। আমি যে নির্বাচনটা করলাম, একটা দিনের জন্য কোনো পুলিশকে ফোন দিইনি। সেই ক্ষেত্রে আমি নির্বাচনে, কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমি মানে ইলেকশনের সময় যখন আমাদের কাছে গেস্টরা আসতেন, তখন তারা একটা অভিযোগ করেছেন, এনসিপির লোকজন বিশেষ করে এই অভিযোগটা অনেকেই করেছেন যে বিএনপি একটা বড় দল, বিএনপি বড় দল হিসেবে তারা যখন কেন্দ্রের বাইরে অবস্থান করে, তাদের অনেক নেতাকর্মী থাকে, তাদের অনেক নেতাকর্মীর সামনে তারা দুর্বল হয়ে পড়ছেন এনসিপির লোকজন, এই অভিযোগটা তারা বারবারই করছেন। এখন ধরেন আমার নেতাকর্মী আছে, আমাদের নেতাকর্মী আছে, আমি কি করব? এখন আমাদের দল, এটা প্রেসার ক্রিয়েট করে কিনা? দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ তো ধরেন বিএনপি এমন একটা দল যেখানে আপনার ঘরে আমার দলের নেতা আছে, কর্মী আছে বা সমর্থক আছে। প্রতিটা ফ্যামিলিতে আমাদের দলের নেতাকর্মী একজন আগে হয়তো কর্মী আছে, নাহলে সমর্থক আছে, তা না হলে কোনো না কোনোভাবে আমাদের সমর্থন করে সেরকম একজন নেতা আছে। তাই নির্বাচনের দিন যখন কোনো উৎসব হয়, নির্বাচনের থেকে উৎসব মনে করে মানুষ, উৎসবের দিন এক জায়গায় সবাই একত্রিত হয়, এটা ঠিক। আপনি দেখেন আমাদের এখানে এই যে একত্রিত হওয়ার কারণে আমাদের ঢাকা 18 সনে আমার 218টা কেন্দ্র, মিনিমাম 10টা কেন্দ্রে অনেক দূরে আর্মি যে জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে, আমরা সেই জায়গায় বসেছিলাম, আমাদের নেতাকর্মী বসেছিল। তারপরে বিভিন্ন 10টা কেন্দ্রে আমাদের নেতাকর্মী বেদমভাবে তারা মেরেছে। আমি পরবর্তীতে আমি আর্মিকে বললাম, ভাই আপনারা আমাদেরকে মারছেন কেন? বললো যে ওরা, আপনারা যে এখানে বসে থাকেন, তাহলে অন্য গ্রুপ বলে যে আপনারা এখানে বসেছেন কেন? আমি আমার বসার জায়গা তো আপনি নির্ধারণ করে দিয়েছেন। আপনি নির্বাচনের আগে যে নির্বাচন যে অফিসগুলো হয় আপনাদের দেখেন সেন্টারের পাশে, সেটা ওরা 500 মিটার দূরে দিয়েছে, তা আমরা তো সেখানে বসে আছি। এখন আপনি যে কথা বলেন, আপনার কথা ধরে আমি বলছি, আমাদের নেতাকর্মী বেশি আছে, বিএনপি দল বেশি মানুষ করে, বেশি মানুষ সমর্থন করে, সেটা তো আর বিএনপির অপরাধ হতে পারে না। এখন এই অপরাধের কারণে কিন্তু আমাদের দলীয় নেতাকর্মী মার খেয়েছে। এখন ওরা কিভাবে ছিল, এখন এটা যে প্রেশার মনে করে, আমাদের কিছু করার নাই। আমরা তো সেখানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছি না, আমরা তো কাউকে বাধা দিচ্ছি না। আমরা সেখানে বেশি কর্মী আছি, সে তা ঠিক আছে, কিন্তু আমরা কাউকে কোনো বাধাগ্রস্ত করিনি, বরঞ্চ আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আমি যতটা সেন্টারে গিয়েছি, আমি সর্বপ্রথম ওদের সাথে দেখা করেছি। আমি এনসিপি আজকের ঘটনাটাতে আসি, আমি যেটা নিয়ে কথা বলছিলাম, আমি যেটা
এটা বলছি, ধরেন হান্নান মাসুদের গাড়ি বহরে হামলা, এটা নিয়ে কথা বলছি। এখন ধরেন এই যে ওখানে যে যারা গিয়েছে এক হাতে তালি বাজানো যে কথাটা আমরা বলে থাকি, এটা তো ঠিক। ওখানে হয়তো অন্য কোনো ঘটনা লুকায়িত আছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছে। তা না হলে আমি মনে করি না এনসিপি বা এনসিপির জোটের সাথে এখন বিএনপির যে পরিস্থিতি বা বিএনপির সাথে তাদের যে সুসম্পর্ক আছে, সেই সুসম্পর্ক বজায় সুসম্পর্ক আমরা নির্বাচন এবং তার পরবর্তী কিছুদিন দেখেছি। এখন কি মনে হচ্ছে না বিচ্ছিন্ন কিছু ঘটনা, যদি আপনারা জানি না বিচ্ছিন্ন বলবেন কিনা, কিছু ঘটনার মধ্যে দিয়ে সুসম্পর্ক থেকে অন্যরকম হয়ে যাচ্ছে? অন্যরকম বেশ কয়েকটা ঘটনার কথা আসছে। না ধরেন অন্যরকম হবে না, অন্যরকম হবে না এই কারণে ধরেন আমাদের ঢাকা 8-এ নির্বাচন হয়েছে। হ্যাঁ, ঢাকা 8-এর নির্বাচনটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন সেখানে একজন প্রার্থীর বিরুদ্ধে কিভাবে তারা কথা বলেছে। তারপর কি বিএনপি একজন একটা কথা বলেছে? তা কিন্তু বলেনি। আমি ঢাকা 8-এর আমাদের মির্জা আব্বাস সাহেব এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের কথা বলছি। সেখানে আপনি দেখেন একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থী যেভাবে কথা বলেছে, তারপরে কিন্তু আমাদের কোনো নেতাকর্মী একটা টু শব্দ করেনি। তাহলে এই ধৈর্যশীলতাটা আমরা দেখিয়ে আসছি, এই ধৈর্যটা তো আমরা ধরে আসছি এবং আমরা সবসময় ধরে যাব। আমরা ইনশাআল্লাহ জনগণ আমাদের 5 বছরের ম্যান্ডেট দিয়েছে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে আমাদের কারণে বা আমাদের মাধ্যমে যাতে কোনো একটি দলের নেতাকর্মীদের মিনিমাম ক্ষয়ক্ষতি না হয় এবং তাদের সাথে আমরা সুসম্পর্ক। আমরা যদি এক সেকেন্ড আমাকে, আমরা যদি 5 তারিখের আগে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে যুদ্ধ করে একটা ফেসিবাদকে পতন ঘটাতে পারি, তাহলে আমরা এই 12 ফেব্রুয়ারির পর আমরা কেন পারবো না দেশ গড়ার জন্য? এই হিংসা বিদ্বেষ কেন থাকবে? আমরা তো চাই যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়ব, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। জি, এস.এম. জাহাঙ্গীর হোসেন বলছিলেন যে 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বিএনপি সেখান থেকে সরে এসে তারা নতুনভাবে রাজনীতি শুরু করেছে। এখন ডক্টর সাজেদুল হক রুবেল, আমার প্রশ্নটা হচ্ছে 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে বিএনপি সেই আওয়ামী লীগের সাথে মিলে যে হামলা করছে, এই অভিযোগটা যে আসছে, এখানে কি সমীকরণ দেখেন আপনি? আসলে এটা সমীকরণটা খুব সরলীকরণ করে করা হচ্ছে, এখানে আগে বলে রাখি। এটা ব্যাপারটা এত সরলীকরণ না আর কি। হান্নান মাসুদ হঠাৎ করে যাদেরকে নিয়ে দল করেছে, এর আগে কোন দল করতো? ঠিক আছে, এরা কি এনসিপির আগেও এনসিপি ছিল? এনসিপির আগে এনসিপি ছিল না। এরা কি বিএনপি থেকে ওখানে গিয়েছে? না, বিএনপির লোকটা বিএনপিতে আছে। খোঁজ দিলে, খবর নিলে ওদেরও হচ্ছে পিছনের ইতিহাসগুলো দেখতে হবে। কেউ কেউ প্রকাশ্যে লিক করতো, কেউ কেউ গুপ্তভাবে লিক করতো, কিন্তু ওদের সাথেই ছিল তারা আর কি। ফলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির তো কোনো পরিবর্তন আমরা ঘটাইনি। আমরা সিম্পল একটা শাসক দলকে তাড়াইতে পারছি, তারপর আমাদের 18 মাস আমরা যে রিফরমেশন প্রসেসকে আমরা আগায় নিয়ে গেছি, এই কথা বললেও ভুল হবে। রিফরমেশনের প্ল্যানিং করতে 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 এবং আন্ডারস্ট্যান্ডিং তার করতে কনসাসনেস দাঁড় করতে আমরা 18টা মাস কাটায় ফেলাইছি। ইলেকশনটাকে আমরা জাস্ট হচ্ছে পিছিয়েছি, বিলম্ব করেছি এবং বিলম্ব করতে করতে মানুষের মধ্যে আমরা অনাস্থা তৈরি হয়েছে এবং গণ-অভ্যুত্থানে যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা যতটা পারা যায় ঝাপসা করে ফেলছি আমরা। এবং ঝাপসা করে আমরা হচ্ছে নির্বাচন আদৌ হবে কি হবে না এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। পড়ে যাওয়ার পর থেকে শঙ্কা ছিল, কিন্তু নির্বাচন শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েছে, কিন্তু নির্বাচনটা যে কোনো মুহূর্তে একটা আতঙ্ক ছিল মানুষের, যে কোনো মুহূর্তে যে কোনো ইস্যুতে হয়তো পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে ওলটপালট হয়ে যেতে পারে। এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে আসবার পর আপনি যেটা বলছেন, এই মুহূর্তে যেটা বলতেছেন, এখন যে কতগুলো মানে সাইন অ্যান্ড সিমটম দেখা যাচ্ছে, আপনার হচ্ছে এই সাইন অ্যান্ড সিমটমগুলোকে খুব হচ্ছে আমার মনে সিরিয়াসলি ডিল করতে হবে। কারণ আমার মনে হয় যত দিন যাবে প্রচন্ড আকারে প্রভোকেশন আসবে। সেটা হচ্ছে জানা হচ্ছে এমন যে প্রভোকেশনটার কথা বললেন যে ঢাকা 8-এ করা হয়েছে, তো ওটা তো একটা স্যাম্পল। এরকম স্যাম্পল আমার মতে যে বাংলাদেশের সবকটা জেলাতেই হবে যেন আপনি মানে উত্তেজিত হয়ে তাকে মার দিতে উদ্যত হয়ে যান। আর যখনই মাঠটা পড়ে যাবে, তখন তারা একটা ফ্রেমিং এ বিএনপি কে নিয়ে যেতে চায়, একটা ফ্রেমিং এ যে বিএনপিও তাই, ঠিক আছে, আওয়ামী লীগ যাহা বিএনপিও তাহা। এই ফ্রেমিংটা অনেকেই বাংলাদেশে প্রমাণ করতে চায় এবং প্রমাণ করে তারা হচ্ছে আরো একটা নতুন ধরনের একটা কনস্পিরেসির মধ্যে বাংলাদেশকে নিয়ে যাবে আর কি। এবং এই নিয়ে যাওয়াটার মধ্যে যদি আপনি বাংলাদেশকে না নিয়ে যেতে চান, এবং এখানে অনেকগুলো ভূ রাজনৈতিক প্রেশার বাংলাদেশে কেন্দ্র করে আছে, যেখানে আমাদের দেশের নেতৃত্বকে শক্ত জমিনের উপর দাঁড়াইতে হবে, পিছলানো যাবে না। শক্ত জমিনের উপর দাঁড়াইলে সে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক প্রেশারগুলো মোকাবেলা করতে পারবে। কিন্তু যখন তার জমিনটা পিচ্ছিল হয়ে যাবে, তখন কিন্তু সে বাধ্য হয়ে যায় অনেক সময় বিদেশি শক্তির কাছে মাথা নত করতে।
কারণ এমন অনেক চুক্তি করে বিপদের মধ্যে ফালায় রেখে দিচ্ছে। কি শঙ্কা দেখেন আপনি? এবং সেই বিপদ, এই যে বিদেশের শক্তির কাছে মাথা নত করার কথা বললেন, এমন কোনো শঙ্কা দেখেন কিনা? এমন শঙ্কা দেখার কোন দরকার চুক্তির নেই, কথা এমন বলছেন? ডকুমেন্টেড অনেক বিষয় রয়ে গেছে। এই যে একটা বাণিজ্য চুক্তি করে দিয়ে আসছে, আর ওই যে একটা অভিনন্দন বার্তা এসেছে ট্রাম্পের কাছ থেকে, উহা কি অভিনন্দন বার্তা না কি উহা এক ধরনের হুমকি বার্তা আর কি, ঠিক আছে? তো ওই তথাকথিত যে অভিনন্দন বার্তা রয়েছে, সেই অভিনন্দন বার্তাই কিন্তু হচ্ছে কি একটা বড় ধরনের থ্রেট। এবং সেই থ্রেটের মধ্যে যেটা করতে হবে যে নতুন সরকার প্রধানকে একেবারে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে হচ্ছে বিষয়গুলোকে ডিল করতে হবে, যেন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে চুক্তিগুলো হয়েছে সে স্বার্থের বিরুদ্ধে চুক্তির বাইরে আসতে হবে। কিন্তু এই সময়কালে যদি দেখা যায় যে হচ্ছে এই মানে যে পুরনো বোতলে নতুন ইয়ার মতো আর কি, নতুন তরল পদার্থ, মানে নতুন তরল না, পুরনো তরল পদার্থ নতুন বোতলে, আচ্ছা, এই নতুন বন্দোবস্ত, তথাকথিত নতুন বন্দোবস্তের নামে দেখা যাবে যে আপনাকে অনেক জায়গায় উস্কানি দেওয়া হবে। সেই উস্কানিটা যদি বোকার মতো, নোয়াখালীতে যেমন পা দিচ্ছেন, বোকার মতো যদি হচ্ছে আরো কয়েকটা জায়গায় পা দেন, তাইলে কিন্তু পরিস্থিতি আরেক দিকে চলে যাবে। আর আরেক দিকে যখন চলে যাবে তখন আপনি দেখা যাবে শেখ হাসিনা যেমন হচ্ছে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বেশি ভারত প্রেমিক হয়ে গেছে, ভারত ভক্ত হয়ে গেছে, তখন ভারতকে প্রভু মানতে হয়েছে, তো আপনারা তখন হচ্ছে আমেরিকাকে প্রভু মানতে বাধ্য হবেন। আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসি। এই প্রসঙ্গে যদি কিছু যোগ করতে চান সেটিও শুনবো, তবে সেই সাথে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ড, এটির বিচার চলমান, বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত বেশি কিছু বলার অবকাশ নেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিচার প্রক্রিয়া আবার রিভিউ করার যে বিষয়টি এসেছিল সেটি হচ্ছে না। পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা দেশের সামনে প্রকাশ কি হবে? একটু ওইটাতে একটু যোগ করি আমি, যদিও দুজন রাজনীতিবিদ আছেন এখানে, আমি কিন্তু এই রুবেল ভাই যেখানে থামলেন একটু হতাশা প্রকাশ করে যে নতুন বন্দোবস্ত, আমি কিছু কিছু রুব্রিক বলি আমরা, যে ছোট 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 এলিমেন্ট আমি কিন্তু দেখি যে পরিবর্তিত হয়েছে। তার বড় একটা উদাহরণ হচ্ছে এবার ইলেকশন, একটা পুলিশ বাহিনীর যে মনোবল ছিল, রাজনৈতিক দলগুলো দুজন বসে আছে, দুজনেই প্রার্থী ছিলেন, রাজনৈতিক দলগুলো যদি সেই ভূমিকাটা না রাখতেন, ইলেকশনটা আসলে ঝুঁকিপূর্ণ তো না হতোই না। এটা একটা বড় পরিবর্তন। আবার আরেকটা জিনিস দেখেন না, সেটা তো সেনাবাহিনীর অবদান আমি দেখি, বাট তারপরেও রাজনৈতিক দলগুলোর সহনশীলতাকে আমি সবার উপরে রাখবো। আপনি সময় থাকলে উদাহরণ দিতাম, যদি অন্য একটা প্রসঙ্গে যাবো, আমি যেমন দুটো উদাহরণ দিয়েই ফেলি। কেনিয়া এবং ঘানাতে লাস্ট 2 ইলেকশনসে, এগুলো জানেন আপনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাদের রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের কারণেই সফল ইলেকশন হয়েছিল। আমাদের এখানে আমি বলবো না যে ওই পর্যায়ে গিয়েছিল, কিন্তু পুলিশ বাহিনীর যে মনোবল ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ছিল, সেটাতে রাজনৈতিক নেতৃবৃন্দের যে সহনশীলতা না থাকতো সেটা হতো না। আরেকটা উদাহরণ দেখেন, অনেক আক্রমণাত্মক ভাষার ব্যবহার হয়েছে প্রধান দলগুলো অন্যদের মধ্যে, কিন্তু একটা ছোট্ট ঘটনা খুলনায় ঘটেছে, যদি হার্ট অ্যাটাক পরে শুনেছি ধাক্কা খেয়ে একজন মারা গেছে, কিন্তু আর কোনো ধরনের ঘটনা ঘটনা ছোট 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 ঘটনা ইলেকশনে ঘটে যেগুলো কাম্য না। এটা একটা জিনিস দেখেন, আজকে আমি দেখলাম যে জামাত ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে, উনি বলছেন যে উনি কিছু জেস্টার আমরা দেখেছি, যেটা আগে আসলে দেখিনি। নিঃসন্দেহে এই বিষয়গুলো দেখেন যে এরকম যদি হয় যে পিএম এনসিপির ওখানে যাচ্ছেন, আবার এনসিপি কে ওনারা ইনভাইট করছেন, এটা তো সৌহার্দ্যের মাসও একটা। রাষ্ট্রপ্রধানকে আমরা দেখলাম যে বিপরীত বিরোধী দলের নেতাদের সাথে দেখা করছেন, যাচ্ছেন, বাসায় যাচ্ছেন, এটা কিন্তু পজিটিভ। একটা জিনিস এখানে বলে শেষ করি আমি, রুবেল ভাই অনেক বড় করছে এটা, আমার কথা হচ্ছে যে যারা নতুন এনসিপির, এদের অধিকাংশই আমার স্টুডেন্ট, একটু কথার বিষয়ে আমার ব্যক্তিগত উপদেশ থাকবে যে কথাবার্তা একটু ম্যাচিউরড বলা, একই সাথে ভাষার ব্যবহারটা যদি তারা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে ঠিক না করে, তাহলে কিন্তু সামনে তাদের জন্য বিপদ হবে। উনি তো বলেন যে বিএনপিকে আক্রমণ করা বা অন্য দলকে, ভাষার ব্যবহারের শালীনতাটা, কারণ এখন কিন্তু দে আর নট রেভলিউশনিস্ট বা নেতৃত্ব দেন, তাদের অনেকে সংসদেও গেছে, সংসদে ভাষার ব্যবহারটা কি হবে, সেখানে নর্মস এটিকেট কি হবে, ওটা একটা পরিশোধনও তৈরি হবে। যেহেতু তাদের সর্বোচ্চ নেতা নাহিদের কথা বলছি, ছাত্রদের থেকে উঠে এসেছে, তাদেরকে আসলে পলিশ হওয়া দরকার কিনা, অবশ্যই পলিশ শব্দটা আমি বলবো না, বাট কথাবার্তার ক্ষেত্রে যেমন সংসদের ডেকোরামটা মেনটেন করা, একটা দলের প্রধান হিসেবে সেই দলের প্রধানের বক্তব্যের ক্ষেত্রে, বা আমি যদি অন্য তাদের সমন্বয়ক বা কোঅর্ডিনেটর বলে ওরা, তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে আগামী তাদের যে রাজনীতি, সেখানে ভাষার ব্যবহারটা কেমন হয়। এটা কিন্তু একটা ট্যাগ লেগে গেছে যে কথাবার্তায় একটু উগ্র বা যে কথাটা যে পরিশীলতার দরকার সেটা করছে না। এটা একটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে ঠিক আছে একটা অ্যাডভাইস দিতে চাই। পিলখানার ঘটনা যদি আসে, আরেকটা এই প্রসঙ্গে আমার একটা কথা আছে যে ঠিক আছে, তা আপনি একজন
আপনি যে কথাটা বললেন একজন অধ্যাপক হিসেবে, অবশ্যই নিশ্চয়ই যদি কেউ এনসিপির এই প্রোগ্রামটা দেখে থাকে তারা নিশ্চয়ই আমি উপদেষ্টা গ্রহণ করবে। ব্যক্তিগতভাবে ওদেরকে বলি। কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে হান্নান মাসুদের ঘটনাটি ঘটলো, তাদের এই গাড়ি বহরে হামলার মতো ঘটনা, তাদের যে নিরাপত্তার কোনো শঙ্কা আপনি দেখেন কিনা, যে তারা যে এখন চলাফেরা করবে বিভিন্ন জায়গায়, বিএনপি নতুন সরকার গঠন করার পরে তাদের নিরাপত্তা রক্ষা করতে পারছে বলে না, আপনার প্রথম মনে কথা হয়? হচ্ছে যে ঘটনাটা যে কারণেই ঘটুক, কিন্তু কাউকে আক্রমণ করা এক্স্যাক্টলি, আমি জাস্ট কিছু ফুটেজ টুটেজ দেখলাম, এক্স্যাক্টলি আমিও জানি না পুরোটা, কিন্তু কোনোভাবে এটা কাম্য না। এবং আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের ঘটনা থাকলে ইন্টেলিজেন্স থাকে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে, এটা এই বিষয়ে জিরো এটা তো টলারেন্স। অবশ্যই সরকারের দায়িত্ব। আরেকটা হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে তারেক রহমান একটা কাজ করছেন, জি। অফিসে ঠিকমতো যাচ্ছেন, গাড়ি ব্যবহার করছেন না, এটা না চুয়ে চুয়ে নিচে পড়তে একটু সময় লাগবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমনভাবে নির্মিত হয়েছে, দুটো দলের মধ্যে ছিল, এখন নতুন দলও একই ধারার মধ্যে যাচ্ছে কিনা সেটাও একটা সন্দেহ। কিন্তু এই যে চুয়ে পড়া বলি না আমরা, ফোটা ফোটা করে, আমার ধারণা এটা এই এক ফোঁটা করে পড়েই যদি প্রধানমন্ত্রী এই টেম্পোতে থাকেন, জাহাঙ্গীর ভাই যদি ঠিক বিহেভ করেন, তাহলে তাদের দলের নেতাকর্মীদের মধ্যে ওটা পৌঁছবে। এবং ঢাকা থেকে এই সন্দীপ্ত না অনেক হাতিয়া, জি। এর দূরত্ব একদিন ঘুষবে, এটা আমি খুব পজিটিভলি দেখতে চাই যে এই কাজগুলো যদি এরকম এক্সাম্পলগুলো সেটে, যেমন রমজান মাসে ইফতারে যাবে যখন এটা কোলাকুলি হবে, দেখা হবে, এটা কিন্তু ওই দিনের নেতাকর্মীদের মধ্যে একটা ইম্প্যাক্ট করে। এই বাসায় যাচ্ছে, এটা একটা মেসেজ দিচ্ছে যে মাঝে মাঝে যে বুদবুদগুলো তৈরি হবে সেটা ওখানেই গলে যায়, যেন বড় ঢেউ তৈরি না হয়। আচ্ছা, সেটা কিন্তু এই সংগীতগুলো হতে পারে। আরেকটি প্রসঙ্গে এসেছিলাম, পিলখানায় যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা এই পরিকল্পনা করেছিল ধ্বংস আসলে করে দেওয়ার সত্যি জন্য, কথা তাদের বলতে, নাম কি প্রকাশ মানে করতে প্রথমে পারবে এই কিনা? পরিবারগুলোর আমি সমবেদনা জানাচ্ছি, যারা মারা গেছেন আমাদের বীর সৈনিক, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সত্যি কথা বলতে এই সরকার আসার পরেও যখন কমিশনটা হলো, বারবার আমরা আলোচনা করেছি কমিশনের রিপোর্ট, তাদের কথাবার্তা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি টকশোতে। যে জিনিসটা চাই সেটা হচ্ছে যে বিএনপি একটা ওভারঅলমিং মেজরিটি নিয়ে এসছে। বিএনপির, আমি এটা বিশ্বাস করি যে সামরিক বাহিনীতে ঐতিহাসিকভাবে একটা বিলিভার গ্রুপ আছে, তার মানে শক্তির জায়গাটার কথা আমি বলার চেষ্টা করছি। এবং আজকে যে পরিবারগুলো এসছে তারা হয়তো প্রধানমন্ত্রীর কাছে আর স্ট্রং না উইক স্টেটমেন্ট শুনতে চেয়েছে, সেই দিকে আমি যাব না। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি একজন নাগরিক হিসেবে দেখতে চাই যে পিলখানার এই ঘটনাটার সঠিক তদন্ত, যেটা আপনি জানতে চাচ্ছেন, কোন আন্তর্জাতিক মহল জড়িত ছিল কিনা, দেশের থেকে জড়িত ছিল কিনা, সেই সময়টা এসছে। আমি মধ্যবর্তী সময়টাকে একটু বাদ দিতে চাই আসলে। এখন এখন দেখতে চাই যেটা সঠিক তদন্তের মাধ্যমে যারাই জড়িত ছিল এটার বিচার হতে হবে। এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত ছিল। কয়েকজন সিপাহী মিলে, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে চাল ডাল বা রেশনের জন্য এটা একটা ঘটনা, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। যদি আমরা এটা করতে না পারি তাহলে এই ধরনের আঘাত কিন্তু সামনে সহ্য করা কঠিন হবে। তিনটি কারণে, একটা হচ্ছে এটা সেনাবাহিনীর সঙ্গে জড়িত, দুই নম্বর হচ্ছে অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, আর তিন নম্বর হচ্ছে যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি, যে দেশি বিদেশি যেটাই হোক, সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি এবং শাস্তির আনতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে। সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকি। আবারও আসবো আব্দুল্লাহ মামুন। এস এম জাহাঙ্গীর হোসেন, একই প্রসঙ্গ আপনার কাছেও, যে এই নামগুলো কি আমরা পাবো কিনা, কারা সেই পরিকল্পনাকারী? বারবার আমরা শুনছি যে বিচার চলমান, বিচার হবে, সবই ঠিক আছে, আমরা কি জানতে পারবো আসলে পরিকল্পনা কারা করেছে? শেষ পর্যন্ত কি হবে? এটা তো আসলে জানা উচিত, কারণ আপনি দেখেন কাদেরকে মেরেছে এবং যে অফিসারগুলো মেরেছে তারা ছিল পিওর জাতীয়তাবাদী। আমরা যে নামগুলো শুনেছি বা যাদেরকে আমরা চিনি, 57 জন অফিসার মারা গিয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে কিন্তু আমাদের 57 জন অফিসার মারা যায়নি বা মেরে ফেলেনি। তো স্বাভাবিক কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এটার বিচার চায়, যার বাবা মারা গেছে, যার হাজব্যান্ড মারা গেছে, যার ভাই মারা গেছে, তারা একটা বিচার চায়। আমরা জাতিগত হিসাবে, আমরা বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের এটা বিচার করা দরকার। এবং এটা ওই জায়গাটা, আপনি যে জায়গাটা বলছেন সেই জায়গাটা দেওয়া দরকার, যে এটার পিছনে কারা কার্যক্রম করছে, এটার পিছনে কারা জড়িত, কারা কেন কী কারণে ঘটিয়েছে এবং তাদের টার্গেট কী ছিল। আমি মনে করি এই দেশপ্রেমিক এই সেনাদের হত্যা করে শেখ হাসিনা তৎকালীন সময়ে এই দেশে যে রামরাজত্বটা কায়েম করেছে সেটাই চেয়েছিল এবং সে সফল হয়েছে। এখন কাদের প্ররোচনা করেছে বা কাদের স্বার্থে করেছে সেটা হলো আমরা বুঝতেই পারি। এটা বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি ছিল শেখ হাসিনা, ফেসিবাদী সরকার। তো সেই সরকার যেহেতু বেনিফিশিয়ারি ছিল, কাজেই তাদের বিচারটা যদি প্রপারলি করা যায় তাহলে উঠে আসবে যে কী কারণে হত্যাগুলো হয়েছে এবং কোন কোন বেনিফিটের জন্য এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সময়ে যে কমিশন রিপোর্ট দিল, সে কিন্তু বারবার আপনার নাম জানতে চাচ্ছিলেন, সেখানে কিন্তু ক্লিয়ারলি নামগুলো বলা আছে
সেখানে তাপসের নামও বলা আছে, আমার নাম বলতে কোনো দ্বিধা নেই। সেখানে নানকের নামও বলা আছে, কিভাবে পতাকা নিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের ওই নামগুলোর সাথে বিএনপির কোনো দ্বিমত নেই সেটা তো এবং জাহাঙ্গীর তারা উত্তর দিবে, but যেটা এই প্রশ্নটা আমি তার কাছেই এসছে, করছি, নাম কিন্তু আপনাদের এসছে। কোনো দ্বিমত আছে Sorry, কিনা এই নামগুলোর বিষয়ে? না, থ্যাংক ইউ মামুন ভাই। আমরা যে নামগুলো পেয়েছি বা আমরা যে নামগুলো পেপার পত্রিকা দিয়েছি বা তুমি নামগুলো বললেন, আমাদের সেই নামগুলোর সম্বন্ধে কোনো দ্বিমত নাই, কিন্তু এরপরও যদি কোনো নাম থেকে থাকে সেটা তদন্ত করে বের করা উচিত রাষ্ট্রের সাথে, কোনো ব্যক্তির সাথে না, সেটা রাষ্ট্রের স্বার্থে। কাজে আমি আশা করি বর্তমান যে সরকার এসেছেন ইনশাআল্লাহ, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, এবং তিনি কার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার সন্তান, এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দেশপ্রেমিক তাদেরকেই বলা হয়। সো দ্যাট আমি মনে করি তিনি এই কাজটা ইনশাআল্লাহ করবেন। জি, আমাদের আমি 10 আরেকটি সেকেন্ড যোগ কাজ, করি। হ্যাঁ, একটা জিনিস কিন্তু ঠিক, এই যে পুরো প্রক্রিয়ায় এত লোক যে মারা গেল, এই যে নেগোসিয়েশন টাইমের নামে যে সময়টা কিল করা হয়েছিল, এটা আমি নিশ্চিত করে, এটা কমন সেন্স, এত অফিসার মারা যেত না। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং ওখান থেকেই প্রশ্নটা শুরু বলে আমি মনে করি। এতক্ষণ কেন? আচ্ছা, এস এম জাহাঙ্গীর হোসেন, আপনি বলছিলেন যে কি কি করতে পারবে বা করার সম্ভাবনা রয়েছে, সেখানে চাঁদাবাজি বন্ধ করার কি পরিকল্পনা আপনারা রেখেছেন? নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ঘটনা আপনাকে শোনাতে চাই। শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন ওরফে অপু, তার কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এটা কয়েকদিন আগের ঘটনা। আজ এবং গতকাল বেশ চর্চা হয়েছে এটি নিয়ে। প্রতি মাসে 1 লাখ টাকা করে চাঁদা দেওয়ার দাবি করছে এবং এককালীন 10 লাখ টাকা চাঁদা দাবি করছে। তারপর মানিকগঞ্জের শিবালয়ে চাঁদা নেওয়ার সময় যুবদল নেতাকে আটক করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু আর বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই। যখন এতগুলো ঘটনা ঘটে যায়, আপনারা চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা কি নিচ্ছেন, কি ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি দল? বিএনপি একটি বড় দল, নিঃসন্দেহে বিএনপির অনেক কর্মী বাহিনী আছে, এটাও ঠিক। তা আমি আপনার সাথে আপনার উপরে সম্মান রেখে বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো পরিকল্পিত নাকি ঘটনা ঘটার পরে এগুলো পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে? আমি মনে করি যে আপনি যেটা বললেন যে যুবদলের কর্মী বা যুবদলের নেতা বা অন্যান্য, এখন একটা বড় দলে অনেক রকম অনেক কর্মী বাহিনী থাকে। ধরেন আমি উত্তরা কথাই বারবার রেফারেন্স দিচ্ছি, যেহেতু আমার এলাকা, তো উত্তরাতে ধরেন এত বড় একটা এরিয়া, আমার 8টা থানা, এই 8টা থানায় আমাদের অনেক নেতাকর্মী আছে, অনেক কর্মী বাহিনী আছে। এখন কোনো কর্মী বাহিনীর যোগ সাজেশে আমি সেদিনও এক কথা বলেছি যে দেখেন, আমরা যখন একটা বড় প্রোগ্রাম করি, সেই বড় প্রোগ্রামে কিন্তু অনেক ধরনের নেতাকর্মী সেখানে যায়, সমর্থকরা যায়, বা সমর্থকের বাহিরেও ওই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আমরা লোকালি কিছু কর্মীকে বলা হয় যে ঠিক আছে, তোমরা এখানে বড় একটা মিছিল নিয়ে আসো। সেই মিছিলে কিন্তু অনেকেই যায়, সে যার দল করে না, রাজনীতি করে না, দল করে না, তারা কিন্তু যায় সেখানে। ওই লোকগুলা জামাতের মিছিলও যায়, আওয়ামী লীগের মিছিলও গিয়েছে পূর্বে, এখন বিএনপির মিছিলও যাচ্ছে, কিন্তু তারা অফিসিয়ালি কেউ রিকগনাইজ না। এখন ধরেন ওই ধরনের ছেলেপেলে কখনো একটা, আপনি বলছেন অন্য দলের সমর্থক হয়ে বিএনপি হয়ে তারা এই কাজগুলো করে? আমি ওইটা এখনো বলিনি, আমি ওইটা এখনো বলি না, বলবো না। এখন ধরেন সেই ধরনের ছেলেপেলেগুলো যখন দেখছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন তো বিএনপির নামে আমরা অনেক কিছু করতে পারি, এরকম ঘটনা যে ঘটছে না তা না, বিএনপি নামে আমরা অনেক কিছু করতে পারি। আমরা কিন্তু যারা মাঠ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি, আমরা কিন্তু খুবই সচেতনতার সাথে সেই জিনিসগুলো আমরা খেয়াল করি, এবং সবসময় আমাদের নেতাকর্মী যারা আমাদের রিকগনাইজ নেতাকর্মী আছে তাদেরকে আমরা বলি যে কখনো তোমরা রুট লেভেলে যারা আছে তাদের দিকে খেয়াল রাখবা। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব শক্ত করে বলা আছে যে এই ধরনের ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে যে কোনো ওয়েতে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আর যদি সাংগঠনিক, বিএনপি কিন্তু ব্যবস্থা নিচ্ছে, তারা বহিষ্কার করছে। আমরাও দেখছি যে বেশ মানে একটা অনেক নেতাকর্মীদের বহিষ্কারের ঘটনা আসছে কয়েকদিন পর পরে, কিন্তু তারপরে তৃণমূল নেতাকর্মীদের আসলে কন্ট্রোল করা যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না। কি প্রতিবন্ধকতা আপনারা? না, তৃণমূল নেতাগুলোর কন্ট্রোল করা যাচ্ছে না, এটা সব জায়গায় না। হ্যাঁ, কন্ট্রোল করা যাচ্ছে বা যাবে, দু একটা ঘটনা ঘটতেছে না সেটা আমি বলতেছি না, ঘটতেছে, কিন্তু আমরা সাথে সাথে আমরা অ্যাকশনটা কি নিচ্ছি সেটা দেখেন। আমাদের নেতা জনাব তারেক রহমান স্টেট বলেছে, যদি কোনো নেতাকর্মী এরকম ঘটনা ঘটে তাকে তুমি নিজে আগে দল থেকে তার ব্যাপারে ব্যবস্থা নাও, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বলো, যদি না হয় তুমি নিজে সেখানে বাদী হয়ে মামলা করো। এর পূর্বে কিন্তু আমরা এরকম ঘটনা ঘটিয়েছি। আমাদের পার্টির যুগ্ম মহাসচিব নিজে বাদী হয়ে কোনো এক লোকের বিরুদ্ধে মামলা করেছে, মানে বিএনপির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ। আমি আমার এলাকার কথা বলি, আমি কিন্তু স্পষ্ট প্রতিটা মিটিংয়ে বলি যে আপনারা যদি কেউ বক্তব্য মামলা করতে সাহস না পান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেতে সাহস না পান, আমাকে বলবেন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যদি বিএনপির কোনো নেতাকর্মীর থাকে, আমি নিজে বাদী হয়ে মামলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। শুধু চাঁদাবাজি না, সমাজে যে কোনো ধরনের অসংগতি দেখা যাবে, বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি সফল হব, কারণ আমাদের সফল হতেই হবে, কারণ
আমাদের নেতা জনাব তারেক রহমান যেহেতু সফল হচ্ছেন বা হবেন ইনশাল্লাহ, আমরাও সফল হব। যে বরিশালের আরও একটা ঘটনা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, আমি আসবো ওই প্রসঙ্গে। তার আগে আমি যেতে চাই ডক্টর সাজিদুল হক রুবেল আপনার কাছে। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ গোপনীয় বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন রাষ্ট্রীয় অভ্যন্তরীণ ও গোপনীয়তা রক্ষার শপথ কি তিনি আসলেই ভঙ্গ করেছেন ডক্টর সাজিদুল হক রুবেল? সবকিছুই তো প্রকাশ্য জিনিস ছিল, সেটাই আবার নতুন করে তিনি উচ্চারণ করেছেন। নতুন করে আমরা গোপন কি জিনিস জানতে পারছি, যেটা জানতে পারছি সেটা আমাদের জানা দরকার ছিল। ওই যে চুক্তি করার কথা আমরা বললাম, যে দেশবিরোধী গণবিরোধী যে চুক্তি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সে বাণিজ্য চুক্তি, এই চুক্তির ব্যাপারে তার সাথে আলাপ করে নাই। আলাপ না করে কি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাষ্ট্র বিরোধী কাজ করেছেন, সংবিধান বিরোধী কাজ করেছেন। এই জায়গাটা কিন্তু আগে ওনাদের দরকার ছিল এমফাসিস করা। তারপরে হ্যাঁ, ওটা আমাকে মাপতে হবে আদৌ ওটা অন্তর্বর্তী সরকার কি সংবিধানে আছে, ওটা পরের বিষয়, ওটা তো আমরা মীমাংসিত বিষয়। এই বিষয়গুলো কিন্তু আমি দেখি জামাত বা এনসিপি যখনই তারা কোনো জায়গায় আটকে যায়, তখন তারা এই জায়গা ধরে টান দেয়, এবং টান দিয়ে তারা কাদের সুবিধা করে দেয়? পতিত স্বৈরাচারকে তারা সুবিধা করে দেয়। আচ্ছা, এই যে এই শব্দটা বলে অন্তর্বর্তীকালীন সরকার কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো, 106 ধারা কোথা থেকে আসলো, এইসব কথা বলার মধ্যে দিয়ে তারা নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তির কথাটা বলছিলেন, এই যে চুক্তিটা হলো অন্তর্বর্তী সরকারের সময়, এখন তো বিএনপির সুযোগ রয়েছে যে বিএনপি ক্ষমতায় এসে 2/3 বেশি আসন নিয়ে এই চুক্তি নিয়ে কাজ করবে কি করবে না। আপনার কি মনে হয় যে দেশ বিরোধী, মানে দেশের জন্য ভালো হবে না এমন কোন চুক্তি নিয়ে বিএনপি কাজ করবে? জাতীয়তাবাদী শক্তি বলে যদি নিজেকে কেউ দাবি করে থাকেন, দেশপ্রেমিক শক্তি হিসেবে যদি নিজেকে দাবি করে থাকেন, এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা যদি সত্যি সত্যি ভেতর থেকে বলে থাকেন, ধারণ করেন, তাহলে আমি নিশ্চিত যে এই প্রত্যেকটি বিষয় হচ্ছে রিভিউ হবে এই সরকারের আমলে, সংসদীয় কমিটি তৈরি হবে, এবং নতুনভাবে এই জায়গায় দেশের স্বার্থকে রক্ষা করে হচ্ছে বিভিন্ন ট্রিটিগুলো অ্যানালাইসিস করে নতুন করে প্রয়োজনে আবার রিট্রিটি হতে পারে। আমি এটা বিশ্বাস করি এবং দাবিও রাখি আর কি। তারপরটা দেখা যাক। এখনই হচ্ছে মাত্র অল্প কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছেন, 9 দিন হয়েছে। তার কাছ থেকে এখনই এত বেশি কিছু চাই না। আমেরিকার ট্রাম্প, তার তো কোনো ঠিক ঠিকানা নাই, সে তো কিডন্যাপ করে ধরে নিয়ে যেতে পারে তারেক জিয়াকে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে আমাদের আসলে জানার সুযোগ কতটুকু, কারণ সাধারণ মানুষ অনেকে জানেই না। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করবার ম্যান্ডেট কার কাছ থেকে পেয়েছেন তারা? জি, একটি অনির্বাচিত সরকার, সাময়িক সময়ের জন্য এসেছিলেন একটি সরকার, যারা কয়েকদিন পর একটা নির্বাচন করে নতুন একটা সরকারের হাতে দায়িত্ব দিয়ে আসবেন। এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে একটা ট্রানজাইন্ড গভর্নমেন্ট, ট্রানজিশনাল পিরিয়ডে একটা ট্রানজাইন্ড গভর্নমেন্ট কিভাবে করে এরকম এই ধরনের একটা চুক্তি করেন? আমি 3 মাসও থাকবো না, আমি 30 বছরের জন্য বাংলাদেশকে একটা জায়গায় ঝুলাই দিয়ে যাচ্ছি। আবার এখানে রাষ্ট্রের স্বার্থ, বলছে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন তারা। তাদেরকে বরঞ্চ এখানে জবাবদিহি করতে হবে, বিচারের আওতায় আসতে হবে তারা কেন এই ধরনের চুক্তি করেছেন তারা। আবার এটার ব্যাপারে হচ্ছে কি যে ওকালতি করছেন যে আরেক দেশ বিরোধী যারা বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছেন, তারা আসলে বাংলাদেশ স্বার্থের পক্ষে থাকবে কেন? তখন জামাত ইসলাম 1971 সালে যেই পক্ষে ছিল, এই আমেরিকা একই পক্ষে ছিল, উভয় একই পক্ষের শক্তি তারা। তো উভয় পক্ষে তো এখানে ঐক্য থাকতেই পারে 2026-এ এসে, কারণ 1971 সালেও তারা এক পক্ষে ছিল উভয়। আচ্ছা, আমি একই প্রসঙ্গে আসব আপনার কাছে ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এই যে চুক্তি হলো, এই চুক্তিতে আমাদের কতটুকু স্বার্থ রক্ষা করা গেল এবং আমরা কতটা বেনিফিটেড হয়েছি? যদিও বেশিরভাগ বিশ্লেষণ বলে যে অন্যান্য দেশের সাথে চুক্তি এবং আমাদের সাথে আমেরিকার চুক্তিতে আমাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়নি। আমি একটু যদি আমাকে 2 মিনিট সময় দেন, এই চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে, একটু বলা দরকার, সেটা হচ্ছে একটা একাডেমিক ডিসকাশন দরকার। জাহাঙ্গীর ভাইকে উদ্দেশ্য করি বলি এবং বিএনপির অন্যান্য যারা নেতাকর্মী দেখছে, দেখেন চাঁদাবাজির এই সমস্যা জাহাঙ্গীর ভাই বলে বা ওই এনসিপির ওরাও জড়িত, আমরা জামাত ইসলামেরও চাঁদাবাজির অসংখ্য উদাহরণ দেখেছি। দেখেন, এটা কন্ট্রোল করার জন্য আপনার পলিটিক্যাল ইকোনমিটা ঠিক হতে হবে, পার্টি ইকোনমিক সিস্টেম কি হবে, এটার একটাই সলিউশন, আপনাকে কর্মসংস্থান দিতে হবে। এবং
আপনাকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মডেল আপনি দেখেন, যে সমবায়ের দিকে উদ্বুদ্ধ করেছিল বা ইউথ কোঅপারেটিভ করে বলছিল যে হাট তোমরা ডেকে নাও, ডেকে নিয়ে হাটের থেকে তোমরা চাঁদা কালেকশন করো না, ইজারা কালেকশন করো, বা সবাই মিলে পুকুরে মাছ চাষ করো বা কৃষি খামার করো। এক্সাম্পল কিন্তু বিএনপির সামনে আছে। জামাত ইসলামের যে মডেলটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, বিকজ এটা কোনো পার্টি মডেল না, এটা একটা সংঘের মডেল। জামাত ইসলাম যে ইকোনমিক সিস্টেম সেটা। আরেকটা হচ্ছে যে অন্যান্য দলের ক্ষেত্রে আমি শব্দটা উচ্চারণ করতে যে যেমন 1,18,18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কথা বলছে, আমি লিখে দিতে পারি যদি 18 মাসে 1 কোটি চাকরির 10,000 চাকরি জাহাঙ্গীর সাহেবের অংশে জোটে বা উনি নিশ্চিত করতে পারেন, তাহলে ওনার এলাকায় ওনাকে কিছুই করতে হবে না, কারণ এই লোকগুলোকে আপনি কর্মসংস্থান দিচ্ছেন না। আমাদের এখানে কি হয়, একটা ছেলে মেয়ে বা একটা লোক চায় যে রাজনৈতিক দলের সেই ট্যাগটা ব্যবহার করে, যেটাকে উনি বারবার বলার চেষ্টা করছেন, তারেক রহমান নিষেধ করছেন বা জামাতের আমিরও নিষেধ করছেন বা এনসিপি নিষেধ করছেন, কিন্তু ওটা একটা অস্ত্র মনে করে পড়ে, এটা পাওয়ার স্টিক। সেটা আপনি নিরাময় করবেন কিভাবে? আপনাকে কর্মসংস্থান দিলে না তার একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে পারেন, যে তোমাকে আমি অমুক হাটে ডেকে নেওয়ার জন্য 10 জনকে 10,000 টাকা দিয়েছিলাম, তোমরা কেন চাঁদাবাজি করছো? সেটা যদি না হয়, আনটিল আনলেস এই ফাইন্যান্সিং মডেলটা প্রসঙ্গটাও একটু আনতে চাই, যে কর্মসংস্থানের সাথে ফ্যামিলি কার্ড, সেটা যদি হয় তাহলে কি অলস করে ফেলে কিনা, মানে অনেক ক্ষেত্রে অনেকের প্রয়োজন। না, ওটা দুটো ভিন্ন জিনিস, কারণ হচ্ছে যে আপনি আমাদের এই মুহূর্তে ইনফ্লেশন ভেরি হাই, সেটাকে কনসিডারেশন নিয়ে 40 থেকে 50% ফ্যামিলি সাফার করছে। আমাদের বেকারত্বের সংখ্যা অনেক বেশি, তার মানে পরিবারগুলোকে ইম্প্যাক্ট করছে। আমাদের মহিলারা অনেক পিছিয়ে আছে, কেউ কেউ তো ঘরে ঢুকে দিতে চেয়েছিল, ভাগ্য ভালো বিএনপি ইলেকশনে জিতেছে। এবং তারপরে যদি আপনি দেখেন যে দারিদ্র্যের হার, দারিদ্র্যের ক্রুড পভার্টি রেট যেটা, সেটা আপনার একদম বাড়তির দিকে। সবকিছু মিলে আমি মনে করি ফ্যামিলি কার্ড একটা ভালো উদ্যোগ, কিন্তু সেটা তো গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট হবে এবং এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে চাই। 4 বছর 4 লাখ পরিবার কেউ নিবে, এবং ওই মডেলটা কিন্তু ভালো, অনেকে ক্রিটিসাইজ করে বিএনপির এটা, বাট আমি যোগ্য হলে নিব, নাহলে নিব না। এটা কিন্তু একটা মানসিক পরিবর্তন। এটাকে অনেক সময় আমরা ক্রিটিসাইজ করছি যে আমি যোগ্য না হলে আমি রিফিউজ করবো, যে আমি নিচ্ছি না। এটাও কিন্তু আচরণগত পরিবর্তন, আপনার চুক্তিতে একটু রিফ্লেক্ট করতে চাই। সো এটা ইস্যু হচ্ছে যে আমাদের যখন আমরা কর্মসংস্থান উপহার দিতে পারবো, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, তখন উনি ওনার কর্মীদেরকে, এবং এটা শুরু হতে পারে জাহাঙ্গীর ভাই এলাকা থেকে, ইফ হি ওয়ান্টস আই ক্যান ভলান্টিয়ার মাই এফোর্ট, যে কিভাবে এটা সম্ভব, এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম, হি নোজ। ওইটা হলে দেখবেন যে আপনি এটা পরিবর্তন, এর আগে এটার কমপ্লিট সলিউশন হবে না। তবে একটা জিনিস ঠিক, এই আপনাদের শীর্ষ নেতাদের কথা, এমপিদের ভূমিকা কিন্তু নিঃসন্দেহে চাঁদাবাজি কমিয়ে এনেছে। ইলেকশনের পরে যদি আপনি দেখেন ট্রেন্ডটা কম, কিন্তু আমরা আশা করবো যেটা নির্মূল হবে, এটা থাকবে না, একটা সিস্টেমেটে আসবে। আমি কিন্তু আমার 52-53 নম্বর ওয়ার্ডে গিয়েছি এবং প্রতিটা ঘরে ঘরে জিজ্ঞাসা করেছি যে ভাই তোমাদের কি চাঁদাবাজি হচ্ছে কিনা। হয়তো আপনার আজকে আমার ফেসবুক আছে, সারাদিন আমি এই কাজগুলো করেছি। আমি যখন এলাকায় যাই তখন তো এটা একটা রিফ্লেকশন হয় সমাজ। আপনি আপনার এলাকায় আপনি কোঅপারেটিভ করেন, আপনি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেন, একটু একটু করে কিন্তু ঘটনাগুলো আসছে, থামে থাকছে না। হ্যাঁ, আবার আরেকটা বিষয় হচ্ছে বিরোধী দল এই চাঁদাবাজি শব্দটাকে নিয়ে অবশ্যই তারা আরো বেশি কাজ করবে এবং অবশ্যই চেষ্টা করবে যে কোনো একটা ফ্ল যদি গভর্নমেন্টের আসে সেটা নিয়ে কথা বলতে, এবং ফ্লটা আসছে, না হলে কথা বলার সুযোগ তো থাকতো না। এখন এই বিষয়ে আসলে আরো বেশি সক্রিয় হবেন কিনা আমাদের সরকার, সেই প্রশ্ন থেকে যে ডক্টর সাজেদুল হক রুবেল, আরো একবার আসবো আপনার কাছে। আচ্ছা, চুক্তি নিয়ে তাহলে পরে আপনি বলতে চাচ্ছেন না? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকা মানেই যে কোনো চুক্তি আপনার বিপক্ষে হচ্ছে তা না। আপনার দেশের স্বার্থেও, আমার স্বার্থে আমি নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাকে দেখতে হবে যে আমার স্বার্থ রক্ষা হয়েছে না, কিন্তু যে পারসেপশনটা ডেভেলপ হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ে টার্মিনাল নিয়ে, বাণিজ্য চুক্তি নিয়ে, অন্য অন্য কোম্পানিগুলো চুক্তি নিয়ে, সেটাই একটা আপনার সন্দেহের দানা বেঁধেছে। সব ডিসক্লোজ আসলে বিএনপি করতে পারবে না, এটা রুবেল ভাই এই দাবি যতই করুক এটা সম্ভব না। অনেক ধরনের কিন্তু আমাদের যেটা কথা সেটা হচ্ছে রিভিউ, যেটা বলছে রুবেল ভাই, সেটা হতে হবে যে এই যে জায়গাটাতে আমাদের এখানে পার্লামেন্টকে ব্যবহার করা হয় না দেশে। রিভিউ যদি হয় এবং তারপর যদি দেখে আসলে স্বার্থ বিরোধী, তারপর কি চুক্তি বাতিল হওয়া সম্ভব? না, আপনার মানে একটা তো আমি টার্মটা ভুলে গেলাম লয়ার, অর্থাৎ এমন যদি হয় যে ন্যাচারাল কোনো ডিজাস্টার ঘটছে বা এরকম অপশনগুলো থাকায়নি, আমি কথাটা ভুলে, প্রভিজরি স্টপল বলে যে আমি প্রমিস করেছি কিন্তু এখন আমি দেখলাম যে প্রয়োগ করতে গিয়ে আমি করতে পারছি, দিস ইজ কল্ড প্রভিজরি স্টপল ইন ল। যে আমি বিল্ডিং করছিলাম মনে হচ্ছে ধার টাকা নিয়ে, বন্যায় আমার ঘরটা ভেঙে গেছে, এখন আমি ব্যাংকে কিভাবে টাকা দেবো, সেটা যে ক্লোজ প্রমিজরি স্টপল বলে এটাকে। সো আপনি যদি এটা হয় যে আমি প্রমিস করেছিলাম, আমি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আপনি এগ্রিমেন্ট করেছেন, বাট আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং আমার জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, আই লাইক টু রিভিউ, লেটস সিট, সেটা কিন্তু এক ধরনের, এটা লয়ের, আমি ক্লোজটাও বললাম আপনাকে, যেটা লয় অপশনটা আছে যে আপনি ওইটাকে ইউজ করতে পারেন। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল মামুন। ডক্টর সাজেদুল হক রুবেল, 30 সেকেন্ডে যদি শুনতে চাই, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারের এই বিষয়ে কি করার রয়েছে? কোন বিষয়? চুক্তির বিষয়।
চুক্তির বিষয়ে এটা আগেও বললাম, আবারও বললাম যে প্রথম কথা হলো রিভিউ করতে হবে, রিভিউ করতে হবে। কারণ আমার দেশের শাসক শ্রেণী গত 54 বছরে একটা জিনিসে আমাদের এখন বুঝাই দিয়ে গেছে, তারা বারবার, সবাই কম বেশি বারবার দেশের স্বার্থের বিরুদ্ধেই চুক্তি করেন, দেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করেন। এবং তাদের শুধু রিভিউ করলে হবে না, সাথে সাথে একটু তদন্ত করতে হবে। এত তাড়াহুড়া করে চুক্তিগুলো হলো কেন? জি, এবং এটার পিছে আবার কোনো লেনদেন আছে কিনা, কোনো কমিশন আছে ডক্টর কিনা? আমরা দেখেছি অতীতের রাজনীতিবিদরা এই ধরনের চুক্তি করে কমিশন খায়। এখন এই নন পলিটিক্যাল গভর্নমেন্টের লোকরাও চুক্তি করে কমিশন খেয়েছে কিনা সেটা তদন্ত করা দরকার। ডক্টর সাজেদুল হক রুবেল যেটি বলছিলেন যে এমন কোনো বিষয় রয়েছে কিনা আপনার কাছে জানতে চাই এস এম জাহাঙ্গীর হোসেন, আপনি যদি শেষে খুব ছোট করে একটু বলেন যে বিএনপি এই চুক্তি যদি দেখে স্বার্থবিরোধী, দেশের জন্য স্বার্থবিরোধী, তাহলে কি ব্যবস্থা নেবে? বিএনপি সবসময় সেটা করে এসেছে। দেশের বিরুদ্ধে, স্বার্থবিরুদ্ধে যে কোনো কাজ বিএনপি কখনো করেনি। এবং আমি আশা করব সামনে সংসদ 12 তারিখে সংসদ বসতেছে, সংসদে এই জিনিসগুলো আলোচনা হবে। আলোচনা করে যদি দেখে যে স্বার্থবিরোধী কোনো ক্লোজ আছে, অবশ্যই বিএনপি সেগুলো নিয়ে কাজ করবে। এটি আমার বক্তব্য। যে কারণ আমরা দেশপ্রেমিক জনতা, যেই কারণে বিএনপিকে নির্বাচিত করেছে, প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল হিসাবে বিএনপি আছে। কাজেই দেশের আশ্রয়স্থল হিসাবে বিএনপি যেহেতু আছে, স্ট্যান্ডিংয়ে আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই কাজটা ইনশাআল্লাহ করবেন। ধন্যবাদ এস এম জাহাঙ্গীর হোসেন, ধন্যবাদ ডক্টর সাজেদুল হক রুবেল, ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। আজ করা আলাপ শেষ করছি এখানেই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।